সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো জিনিস স্প্রেড হয়, অনেক ফলস জিনিস স্প্রেড হয়। আমাকে চুজ করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। মানুষের মধ্যে আর একটা টেন্ডেন্সি এসে গেছে যে আমি 30 সেকেন্ডের মধ্যেই পিএইচডি করবো। সোশ্যাল মিডিয়াতে ওপেন দে আর ইনজেক্টিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, লোককে দেখাচ্ছে টু গেট অ্যাট্রাকশন। আমাদের দেশের প্রায়োরিটির লিস্ট হিসাবে যদি আমি বিচার করি, এটা প্রায়োরিটি লিস্টের অনেক নিচের দিকে থাকবে, কারণ এখানে অনেক সিরিয়াস ইস্যুস আছে, লোক না খেয়ে মারা যাচ্ছে। দেখো, অপোজিশন যারা অপোজ করছে আমাকে, তাদের তো ক্লান্তি এসে যাবে। ওরা একটা ফেক আইডিওলজির উপর কাজ করছে। যেভাবে আমাকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, আমার তো গায়েব হয়ে যাওয়ার কথা ছিল। আমি পিইডির এগেনস্টে যখন ওপেন প্রোটেস্ট করতে শুরু করলাম, এটা ঠিক না, এটা ভুল, তখন দেখলাম অনেক লোক আমার আশপাশ থেকে সরে চলে গেল। দিস ইজ মাই পারপাস, স্প্রেড অ্যাওয়ারনেস অন ফিটনেস, ওয়েলনেস, আর ইউথকে ড্রাগ ডোপ থেকে দূরে রাখা, বাঁচানো, অ্যাওয়ারনেস স্প্রেড করা। শুধু কার্ডিও করলে একজন ওভারওয়েট তার হেলথকে ড্যামেজ করার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। আমরা না বেসিক মুভমেন্ট থেকে দূরে চলে গেছি। আজ থেকে 50 বছর আগে সবাই ইন্ডিয়ান টয়লেট ইউজ করতাম, ঠিক আছে? ওটা কিন্তু এখন সবাই বলছে বেশি সাইন্টিফিক। একটু কার্ডিও করো, একটু ওয়েট ট্রেনিং করো, কম্বাইন করো, যে কোনো জায়গায় পসিবল, তোমার বাড়িতেও পসিবল। বলছে আমার সুইট ক্রেভিং হচ্ছে রাতের বেলায়, পটাশ করে মিষ্টি খেয়ে নিলাম একটা। আমি কিন্তু জানি এটা শয়তানি করলাম আমি আমার সাথে। তুমি যদি তাড়াতাড়ি ফ্যাট লস করবে বলে তুমি সপ্তাহে 7 দিনই ওয়ার্কআউট করো, একদিনও রিকভার করতে বডিকে দিচ্ছ না, এটা রং প্রসেস। কারোর যদি 20 কেজি ওভারওয়েট থাকে, সে 1 থেকে 1.5 কেজি বডি ওয়েট যদি পার উইক কম করে, তাহলে তার বডিতে আর যে ড্যামেজ হওয়ার চান্সেসগুলো ছিল সেগুলো হবে না। তো যত অপশান এসছে, যত শর্টকাটে ফুড এসছে, এই নিলাম খুললাম খেয়ে নিলাম, তত কমপ্লিকেশন বেশি এসছে। হাই গাইজ, ওয়েলকাম টু আনাদার ভেরি স্পেশাল এপিসোড অফ হাইপকাস্ট। আজকে যিনি আমার সাথে আছেন, আমি ওনাকে মোর দেন 10 ইয়ার্স ধরে চিনি, আমার দাদা। এবং যারা একটুখানিও ফিটনেস রিলেটেড নিয়ে ইন্টারেস্টেড বা ফিটনেস নিয়ে কিছু করেন বা জিমে যান বা এনি কাইন্ড অফ ফিটনেস ওরিয়েন্টেড মোটিভেশন অর এনিথিং, তারা সবাই এই মানুষকে চেনেন। এবং অজয়দার হিউজ ফ্যান ফলোয়িং সব জায়গায়। অজয়দা, ওয়েলকাম টু হাইপকাস্ট। থ্যাংক ইউ। অনেক দিন ধরে আমাদের প্ল্যান চলছিল যে একটা পডকাস্ট করতে হবে, এবং যেদিন এটা শুরু হয় সেদিনই আমি তোমাকে টেক্সট করি, দাদা ইফ ইউ রিমেম্বার, যে শুরু করেছি এটা, তোমাকে আসতে হবে। তো বিভিন্ন কাজের মাঝখানে অজয়দার টাইমিং আজকে সাডেনলি ম্যাচ হয়েছে। তো ওয়েলকাম দাদা, ওয়েলকাম টু হাইপকাস্ট। এবং আজকে একটা প্রপার তুমি হেলথ মোটিভেশন লাইফ নিয়ে তুমি একটা প্রপার একটা মোটিভেশন আজকে আমাদের পডকাস্ট করে দাও। বিকজ তোমার যখন থেকে তোমাকে চিনি, তুমি সবসময় কম হোক বেশি হোক, তুমি কিছু না কিছু সবসময় মোটিভেটিং কথাবার্তাই সবাইকে বলো, সবাইকে তুমি চাও ওপর দিকে তুলতে, মানে গুড লাইফ লিড করতে। তো এই ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমাকে আমি করতে চাই, যে তুমি এই হেলথের যেটা এরিয়া, মানে শরীরচর্চা বা বডি বিল্ডিং, বিকজ তুমি বডি বিল্ডিং করেছো, এটাতে তুমি এটাতে কেন এলে? অন্য মানুষ তো অন্যান্য জব করতে পারে অনেক, তো এইটাতে তোমার ইন্টারেস্টটা কবে থেকে স্টার্ট হলো তোমার লাইফে? থ্যাংক ইউ নীলু। আমি এই ফিটনেস, ওয়েলনেস, হেলথ আমি কেরিয়ার হিসাবে নেব এটা কখনো ভাবিনি, বা এই স্কোপটা ছিলও না। ছোটোবেলা থেকেই আমি ফিজিক্যালি অ্যাক্টিভ, বিভিন্ন খেলাধুলা করতাম। আমাদের বেঙ্গলে অনেক রকমের খেলাধুলা হয়। আমি খুব গ্রামের দিকের একটা স্কুলে পড়াশোনা করেছি। সেখানে ফিজিক্যালি অ্যাক্টিভ কত রকমের খেলা হতো, যে খেলাগুলোর নাম এখনকার জেনারেশন তোমরাও শোনোনি। তো সেইখান থেকে আমি বরাবর ফিজিক্যালি খুব অ্যাক্টিভ। স্কুলের স্পোর্টসে পার্টিসিপেট করতাম। তার পরবর্তী একটা সময় আসলো, বড় হচ্ছে আস্তে আস্তে, সবাই আমার ফিজিকের
অ্যাপ্রিসিয়েট করতো ছোট্টবেলা থেকে। আমরা 10 বছর আগে থেকে করছি। না, আমি একদম শুরু, আমি তখন যখন আমার 10 বছর বয়স, 8-10 বছর বয়স, তখন আমি একটু ডিফারেন্ট ছিলাম অন্যান্য বাচ্চাদের থেকে। চর্বি কম, একটু মাস্কুলার ভাব, হ্যাঁ থাকে না রোগ বাচ্চারা। হ্যাঁ, সাঁতার ভালো কাটে, ভালো গাছে উঠতে পারে। তো আমি বরাবর ফিজিক্যালি খুব অ্যাক্টিভ ছিলাম। তারপরে যখন বড় হলাম, বুঝতে শিখলাম যে এটাকে লোকে ভালোভাবে নিচ্ছে, আমার ফিজিকটাকে অ্যাপ্রিসিয়েট করছে। দেন আমি বাড়িতেই বিভিন্ন বইপত্রতে যে ছবিগুলো দেখতাম বা টিভিতে কিছু দেখলাম যে এইভাবে পুশ আপ মারছে, এভাবে পুল আপস মারছে, আমি মারতে শুরু করলাম। তারপর মাধ্যমিক পরীক্ষার পর ইন দ্য ইয়ার 1999 ওকে, আমি নদিয়ার ছেলে। নদিয়ায় পায়রাডাঙ্গা বলে একটা জায়গা আছে, রানাঘাট আর চাকদার মাঝখানে রেলওয়ে স্টেশন। সেখানে আমি আমাদের ওখানে জিম বলে কিছু ছিল না। আমার এক দাদা, আমারই নাম, তার নাম অজয় ভট্টাচার্য, ওর একটা জিম ছিল বাড়িতে। আখাড়া মানে লোহা সিমেন্টের চাকা, ওইখানে আমি জয়েন করলাম। ওই আমার জিমে যাওয়া শুরু, মানে ফার্স্ট ইন্ট্রোডাকশন টু জিম। ফার্স্ট জিমে গেলাম। যেহেতু আমি প্রথম থেকে অ্যাক্টিভ ছিলাম, আমাকে ভীষণভাবে ওয়েলকাম করলো দাদা। খুব তাড়াতাড়ি ওনার মানে দেওয়া নির্দেশগুলো ফলো করতে করতে আমি একটা ভালো ফিজিক বানিয়ে ফেললাম। 99-এই আমি ধরো জিমে জয়েন করি জুলাই মাস করে, জুলাই 5th জুলাই। নভেম্বর মাসে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হয় কৃষ্ণগড়ে, মনে আছে আমার। সেই চ্যাম্পিয়নশিপে আমি আমার গ্রুপে সেকেন্ড মেডেল জিতি ডিস্ট্রিক্ট লেভেলে। মানে 6 মাসের মাথাতেই। আমি বললাম আগে মাস্কুলার ছিলাম, বিল্ড আপ ছিল, তো ওখানে গিয়ে খাবার দাবার যখন বডিতে একটু ভালো নিউট্রিশন গেল, নর্মাল কিন্তু ছাতু একটু ডিম সিদ্ধ এই সমস্ত যখন গেল, মানে অটোমেটিক খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ হয়ে গেলাম এবং আমি একটা মেডেল জিতলাম। ওটাই শুরু। তারপরে প্রচুর অ্যাপ্রিসিয়েশন, খুব খুশি, শুরু হয়ে গেল আমার জার্নি। সেখান থেকে জার্নি স্টার্ট, আর এখন আজকে থাউজেন্ডস অফ পিপল। এবার এটা তো গেল আমার বডি বিল্ডিং করার জার্নি। এবার আমি ফিটনেস এক্সপার্ট বা স্টুডেন্ট অফ ফিটনেস ওয়েলনেস, এক্সপার্ট বলা যাবে না, স্টুডেন্ট বলতে পারি, শিখছি এখনো। এই ব্যাপারটা কি করে হলো, যেহেতু আমি বরাবর নিজের ফিজিক্যালি খুব অ্যাক্টিভ ছিলাম নিজে, তো আমার যে প্রবলেমগুলো, ধর একটা পুশ আপ মারতে গেলাম, আমি পুশ আপ মারার সময় হয়তো আমি হাতটা এরমভাবে মারছি, তো তারপরে আমি দেখলাম একটু এইভাবে মেরে দেখি ইম্প্যাক্ট হচ্ছে কিনা। তারপর বইয়ের সঙ্গে মিলিয়ে দেখলাম যে এটা এইভাবে করলে বেশি হয়। এই যে নিজের প্রবলেম বা নিজেকে কারেক্ট করার ইচ্ছা, এখান থেকে আমার এই স্টুডেন্ট হওয়া বা যেটুকু জেনেছি, এই নিজেকে কারেক্ট করার ইচ্ছা থেকে জানতে পেরেছি। এই প্রসেসটা এখনো চলছে আমার সাথে। আমি এখনো এইভাবেই শিখছি। আর তুমি ডেইলি, যেটা তুমি বলছো, মানে শেখা তো ডেইলি বেসিসে হয়। তো আমি এইটা থেকে সেগওয়ে করব আরেকটা নেক্সট কোয়েশ্চেনে, সেটা হচ্ছে যে আজকের ডেটে বা আমি যখন থেকে ধরো জিম জানি ব্যাপারটা কি, সেই ইকো স্পেস টাইম থেকে যখন আমাদের পরিচয় হলো অ্যান্ড অল দ্যাট, তো আমিও ছোটোবেলায় অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, খেলাধুলা করতাম। আমার এটা যখন আমি বাইরে পড়াশোনা করতে গেলাম, সেডেন্টারি লাইফস্টাইল, 2nd 3rd ইয়ার থেকে যখন পড়াশোনার চাপ বেড়ে গেল, আমার খেলাধুলাটা বন্ধ হয়ে গেল। যখন আমি খেলাধুলা করতাম, আই ওয়াজ 25% অফ হোয়াট আই এম টুডে, ইফ ইউ সি মাই ফটোগ্রাফস অফ দ্যাট টাইম। সো আমি সবসময় ভাবতাম যে না, খেলাধুলা করলেই তো হবে, কোনো ব্যাপার না, আমি সকাল থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে টুর্নামেন্ট খেলছি, টুর্নামেন্ট খেলাধুলা করছি, যা ইচ্ছা খাচ্ছি, খেলছি, চলছে। এবার আস্তে আস্তে বডি মেটাবলিজম কমছে, আর একটা হেরিডিটারি ব্যাপার তো থাকেই, ওটাও এক জিনটা থাকে যে ইউ আর প্রোন টু গেট ওয়েট, মানে বি ওভারওয়েট, বিকজ তোমার যদি আমার যেরকম আমার বাড়িতে কমপ্লিটলি ওভারওয়েট মোস্ট অফ দ্য পিপল। সো আই হ্যাভ সিন যে লাস্ট 5 years অ্যাটলিস্ট, ধরো লকডাউনের পর, লকডাউনের সময় থেকে এটা একটা বিশাল বড় বুম হয়ে গেছে। মানে আমি যদি ইনস্টাগ্রাম দেখি, everybody is a fitness coach, everybody is selling fitness
ম্যানুয়ালস অ্যান্ড 500 টাকায় রেসিপি বুক দিয়ে দিচ্ছে এবং সেটা ফলো করো, এবং যে বেচছে তার 6 প্যাকস আছে, সে রেসিপি বুকটাও বিক্রি করছে, তুমি এই রান্নাটা আমার মতন করে খাও, তুমি 6 মাসে তোমার 6 প্যাকস হয়ে যাবে। তো এখন যে এই যে বুমটা হয়েছে, প্লাস আরও অনেক খারাপ খারাপ জিনিসও হয়, এই যে বুমটা হয়েছে, এই বুমটা তোমার কি মনে হয় যে অ্যাজ আ সোসাইটি উই আর বিকামিং হেলদিয়ার? এটা কি মানে এটা কি তোমার কি এটা মনে হচ্ছে যে হ্যাঁ, যে এই বুমটা হচ্ছে বলে সবাই হেলথ নিয়ে কনসিয়াস হয়েছে, এখন প্রচুর জিমও খুলছে, তো মানুষ হেলথ কনসিয়াস অনেক বেশি হয়ে গেছে? তোমার কি সেটা মনে হয়? দেখো, প্রত্যেকটা ইনোভেশনের এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট দুটোই থাকবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো জিনিস স্প্রেড হয়, অনেক ফলস জিনিস স্প্রেড হয়। এবার আমাকে চুজ করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। চুজ করার জন্য আমাকে শিখতে হবে, শিখতে গেলে প্রশ্ন করতে হবে। সাপোজ একটা তথ্য, ধরুন আমরা কফি খাচ্ছি, তোমাকে এই কফি নিয়ে 100 এরকম ভিডিও পাবে যারা বলছে কফি ভালো, আবার 100 ভিডিও পাবে যারা বলছে কফি খারাপ। ওকে, এবার তুমি কোথায় যাবে? আজকের দিনের একটা সাধারণ মানুষের এইটাই পরিস্থিতি যে ভীষণ কনফিউজ তারা, যে কোনটা ঠিক কোনটা ভুল আমি কি করে জানতে পাবো। আর মানুষের মধ্যে আর একটা টেন্ডেন্সি এসে গেছে যে আমি 30 সেকেন্ডের মধ্যেই পিএইচডি করব। এর জন্য যখন ম্যাটারটা হবে আমার শরীর নিয়ে, আমার স্বাস্থ্য নিয়ে, আমাকে একটু ডিটেলে জানতে হবে। জানার জন্য আজকে আমরা লাকি, এই জেনারেশন আমরা লাকি, আমরা অ্যাকচুয়াল তথ্য জানতে চাইলে একটু সময় দিলেই জানতে পারি। এবার ধরো কফিটা, আমি আমার ওভারভিউ বলছি, যারা বলছে কফি খারাপ তারা কিন্তু ঠিক বলছে, যারা বলছে কফি ভালো তারা কিন্তু ঠিক বলছে ওই 30 সেকেন্ডের মধ্যে। এবার এটাকে যখন তুমি এক্সটেন্ড করবে, আমি বলবো কফি যদি কারোর অনেক লোকের আছে না যাদের ঘুমের প্রবলেম হয়, টেকনিক্যাল টার্মস আছে, ইনসোমনিয়া বলে, ঘুম হতে চায় না, ঘুম আসে না, তাদের জন্য কফি খারাপ। এবার যার ইনসোমনিয়া আছে তাকে তো জানতে হবে কফি আমার জন্য খারাপ, চা আমার জন্য খারাপ, আমি কফি খাবো না। এই 30 সেকেন্ডে যদি সে জেনে দেখে, শুনে নেয় যে কফিটা ভালো, সে খেতে শুরু করলো, তার প্রবলেমটা ট্রিগার করে যাবে। তো সেম একটা লোকের ঘুমের প্রবলেম নেই, সে যদি কফি খেয়ে তার মুড বুস্ট করে, একটা ভালো ওয়ার্কআউট সেশন পেতে পারে, আরও এক্সটার্নাল অনেক কিছু আছে, সে একটা কফি তার নির্দিষ্ট মাত্রায় খেতেই পারে। সেই মাত্রাটা কে গাইড করবে? বিভিন্ন লোক বিভিন্ন রকম বলেছে। একটা স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে কফির গাইডলাইন নিয়ে একটু চিন্তা ভাবনা করলেই জানতে পারবো। যেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভাল আছে, 300 mg অফ ক্যাফেইন ইজ ওকে বিফোর 4 PM। বিফোর 4 PM কেন? কফি তো স্টিমুল্যান্ট। তুমি 4টের পরে যদি কফি খাও, নর্মালি আমাদের স্লিপিং সাইকেল, আমরা 10:30 11টার মধ্যে ঘুমোতে যাওয়ার চেষ্টা করি, ইট মে কজ ডিস্টার্ব স্লিপ বা ডিলে স্লিপ, ডিপ স্লিপ আসলো না। এই জন্য এই বাই 4 PM কফি খাওয়ার কথা বলা রয়েছে। তাহলে তুমি 30 সেকেন্ড থেকে জানতে পারবে না। তোমার সঙ্গে যদি ম্যাটার করে, তোমাকে নিয়ে যদি ম্যাটার করে কোনো বিষয়, তুমি সেটাকে নিয়ে প্রশ্ন করো, একটু খোঁজ খবর নাও, তুমি নিজেই জানতে পারবে। তুমি টাইম দেবে না, ও বললো ওটা করছি, কালকে আর একটা উল্টো কথা বললো ওটা ছেড়ে দিচ্ছি। এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে তুমি কোথাও পৌঁছাবে না, এবং এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়েই বেশি লোক যাচ্ছে। এই জন্য তুমি বললে না যে এটা কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, ইটস আপ টু ইউ। কারেক্ট, তুমি কীভাবে নিচ্ছ এটাকে। কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ, না আমি ওটা কেন তোমার থেকে জানতে চাইলাম, বিকজ আমার প্রচুর লোকজন, মানে আমাদের বাড়ির যারা ধরো বয়স্ক লোকেরা আছে, তারা তো রিল স্ক্রোল করে যাচ্ছে, কখনো তারা একদিন বলছে যে এই কফি ভালো, তুমি যেটা বললে, কখনো বলছে না দিনে একবারই খাবি, তাহলে বডিটা কি করবে, বডির সার্ভাইভালের জন্যে
বডি সার্ভাইভাল মোডে চলে যাবে। বডি সার্ভাইভালের জন্যে যেটা বডির ফ্যাট ডিপোজিটস আছে সেখানে গ্লাইকোজেনের সেখানে ট্যাপ ইন করবে আর সেটা ইউজ করে তোর এনার্জিটা রাখবে। এটা একটা পন্থা লোকজন যেটা বলছে। আবার আরেকটা পন্থা হচ্ছে না, ইউ ডিভাইড ইউর কমপ্লিট ক্যালোরি ইনটেক ইন্টু 5-7 মিলস ইন আ ডে অ্যান্ড ডু ইট ইন দ্যাট ওয়ে অ্যান্ড ডু 2-3 hours অফ অ্যাক্টিভিটি, সেটা করো। এবার এটা টু স্কুলস অফ থট আছে যেটা তুমি বললে। এবার এই দুটো জিনিসই যারা বলছে তারা ওই 30 সেকেন্ডের হুক পয়েন্টের জন্য বলছে আর পাবলিক ওটা খেয়ে এবার যে বলছে সে তো জানে না যে শুনছে তার বডি টাইপটা কি, তার কোনটা কাজে লাগবে, কি হবে সে জানে না। তো এইটাতে তোমার যে হিউজ ক্লায়েন্টেল আছে যাদেরকে তুমি ওয়েলনেসের দিকে নিয়ে গেছো, বা যারা তোমার স্টুডেন্টস আছে যারা তোমার কাছে জিম করে, তো তারাও তো কনফিউজ হচ্ছে অনেক ক্ষেত্রে। প্রথমের দিকে কেউ যদি তোমার কাছে কমপ্লিট করে না, কেন আমি একবারই খাবো না। তো এই যে এডুকেশনটা তুমি লোককে দাও, ইনিশিয়ালি একটা যে এডুকেশন মানুষটাকে এডুকেট করার যে দাও, এই এডুকেশনটা তুমি বললে যে মানুষ আজকাল বুঝতে পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল, কনফিউজড। এবার ওই কনফিউশনটা দূর করার জন্য ইউ নিড সাম ডেটা। ওয়ে টু কালেক্ট দিস ডেটা? যদি ধরে নাও একটা লেম্যান তোমাকে টি স্টলে বসে বিরাট কোহলির শট নিয়ে বলছে, জ্ঞান দিচ্ছে, ঠিক আছে, তুমি যদি সেই শট সেটাকে মেনে নাও, সে হয়তো পাড়ার ক্রিকেট খেলেছে কিন্তু বিরাট কোহলির শট নিয়ে বলছে এই শটটা এইভাবে না মেরে এইভাবে মারলে আউট হতো না, ভালো খেলতো, বেশি স্কোর করতো। এটাও আমি অ্যাকসেপ্ট করতে পারি ওনার কথা। আর যে কমেন্ট্রি করছে সচিন, সেহবাগ, দ্রাবিড়, আমি ওর কথাটাও অ্যাকসেপ্ট করতে পারি। এটা সম্পূর্ণ আমার উপর, আমাকে চুজ করতে হবে কে এক্সপার্ট, ওর কত এক্সপিরিয়েন্স আছে। একটু এটা আমার ম্যাটার তো, আমার হেলথের ম্যাটার, আমাকে সেই রিসার্চটা করতে হবে। তোমার হেলথের ম্যাটার তো। আজকে তোমাকে যদি তুমি যদি একটা নোট দাও কাউকে, যদি এখন একটু কমে গেছে, এখন 500 টাকার নোট এসে গেছে, আগে 2000 টাকার নোট আগে লোকে এইভাবে দেখতো না, অনেকক্ষণ ধরে এইভাবে চেক করতো। এখন তো জিপে, কেন নকল নোট ছিল? তোমার হেলথ, তুমি একটু টাইম ইনভেস্ট করবে না? কোনটা তথ্য সঠিক, এক্সপার্ট কে আছে, কত দিনের এক্সপিরিয়েন্স তার, তিনি কোন কোন ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেছেন, এটা ওপেন তুমি গেলেই জানতে পারবে। তো তোমাকে একটু টাইম ইনভেস্ট করতে হবে এখানে। তুমি চায়ের দোকানের লোকটার কথা শুনবে না দ্রাবিড়ের কথা শুনবে? আমি এখন একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা তোমাকে জিজ্ঞেস করবো। কোনো কন্ট্রোভার্সি না, বলো না, ডাইরেক্ট জিজ্ঞেস করছি, সোজাসুজি। রিসেন্টলি একটা ফেসবুকে একটা বেশ ঝামেলাঝাটি চলছিল। রিসেন্টলি মানে আমার তোমার যে ব্যাপারটা অনেকদিন ধরে অনেক চলছে, একটু বলো রিসেন্ট মানে কত রিসেন্ট? লাস্ট 1 বছর। হ্যাঁ 1 বছর, 1 বছর চলছে। এইবার অনেক লোক অনেক কথা বলছে, ওই হাবিজাবি whatever। তুমি কমপ্লিটলি একটা বলতে পারো একটা খুব ছোট গ্রুপের এগেনস্টে তোমার একটা রেভলিউশন তুমি শুরু করেছো, যারা এই পিইডিটা পারফরমেন্স এনহান্সিং ড্রাগসকে প্যাডেল করে বা whatever। তুমি আমাদের আননোন দর্শকদের জন্য একটু বলো যে হোয়াট ইজ আ পারফরমেন্স এনহান্সিং ড্রাগ, জিনিসটা কি, মানে ওটা খায় না মাথায় মাখে না কি করে, মানে হোয়াট ইজ ইট? একটু ডিটেলে বলতে হবে, বলছি তোমাকে। হ্যাঁ বলো, মানে একদম সিম্পলি বলো যে এই ব্যাপারটা যে কি জানেও না সে বুঝে যায়। তোমাকে প্রথমেই বললাম যে কোনো ইনোভেশনের একটা নেগেটিভ দিক থাকে, সেরকম আমরা ধরো না 40 বছর আগে বা 30 বছর আগে কোনো লোক বডি বিল্ডিং করছে, জিমে যাচ্ছে, মানে নিশ্চিন্ত সে হেলথ কনসাস, তার শরীর সুস্বাস্থ্য। সেটাকে বিগত 20 বছর ধরে শুরু হয়েছে, আস্তে 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 পারফরমেন্স এনহ্যান্সমেন্ট ড্রাগ হচ্ছে বিভিন্ন রকমের পাতি, বাংলায় বলতে গেলে ওষুধ, যেগুলো তার কিছু অংশ বিভিন্ন রোগের জন্য নিরাময় করার জন্য ডাক্তাররা প্র্যাকটিস করে থাকেন। আর তার মধ্যে এমন অনেক ড্রাগ আছে যেগুলোর সাধারণ মানুষের কোনো ইউজ নেই,
আন্ডারগ্রাউন্ড ল্যাবে তৈরি হয়, তার কোনো ট্রেস নেই, কোথায় বানানো হচ্ছে, কী সল্ট হচ্ছে, তার কোনো স্ট্যান্ডার্ড কন্ট্রোল নেই। সেই সমস্ত ড্রাগস বা ডোপ বা যেটাকে পিইডি বলছি, সেই বিষয়গুলো যেগুলোর উপর কোনো কন্ট্রোল নেই পৃথিবীর কোনো দেশের, আনরেগুলেটেড কোনো দেশের কোনো কন্ট্রোল নেই, আন্ডারগ্রাউন্ড ল্যাবে তৈরি হয় এবং সেগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে আন্ডারগ্রাউন্ডভাবেই। এটা একটা বিশাল বড় মার্কেট। সেই পার্টটায় পরে আসছি, আগে বলে দিই জিনিসটাকে। এই জিনিসগুলো বিভিন্ন ফর্মে পাওয়া যায়, ইনজেকশন ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায় বেসিক্যালি। তো এইগুলো খেলে আমাদের শরীরের মাংসপেশিগুলোর গ্রোথ একটু তাড়াতাড়ি বাড়তে পারে, মাসেলের গ্রোথ তাড়াতাড়ি বাড়তে পারে। এবং তার পাশাপাশি সারা পৃথিবীর যত অথরিটি আছে, ডক্টরস বলো, স্পোর্টসের অথরিটিরা যারা ড্রাগস টেস্ট, ডোপ টেস্ট করেন, প্রত্যেকের কাছে, প্রত্যেকের সাইটে গিয়ে দেখলেই বুঝতে পারা যাবে তার সাইড এফেক্ট কত বিশাল সাইড এফেক্ট। এবং রিসেন্ট টাইমে ইউথ এই বিষয়টাকে এত ক্যাজুয়ালি ইউজ করতে শুরু করেছে, সোশ্যাল মিডিয়াতে ওপেন দে আর ইনজেক্টিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, লোককে দেখাচ্ছে টু গেট অ্যাট্রাকশন, অ্যাটেনশন। এটা খুব অ্যালার্মিং। যখন আমি এটা দেখলাম এবং চারিদিক থেকে শুনতে পাচ্ছি অনেক রকমের হেলথ ইস্যুস হচ্ছে, অনেকের মৃত্যু পর্যন্ত ঘটছে, আমি তখন নিজে এই ফিল্ডের থেকে আমার নিজের মনে হলো যে আমার কিছু করা উচিত আমার লেভেল থেকে। তুমি যতটা পারবে, আমি যতটা পারি। আমি নিজেও এনহান্স বডি বিল্ডিং এর কোচিং করাতাম, কিন্তু তখন জানি আমি দেখেছি অনেক লোকে করেছো। আমার রিয়েলাইজ হলো আমি আস্তে আস্তে লোকের মধ্যে এই রিয়েলাইজেশনটা, এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করতে শুরু করলাম। ওই স্প্রেড করাতে একটা কমিউনিটি আমার প্রোটেস্ট করলো, আমার এগেনস্টে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ালো সোশ্যাল মিডিয়াতে এটাকে স্টপ করার জন্য। কারণ এটা ইম্প্যাক্টফুল। আমি যে মুভমেন্ট শুরু করেছি এটার ভীষণ ইম্প্যাক্ট। আর এবং কেন আমি জাস্ট ইন্টারাপ্ট করছি দাদা, কারণ কি তোমাকে এটা তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখে মানুষ বুঝবে না, আমরা যেহেতু এত বছর ধরে তোমাকে চিনি বলে বুঝবো। তোমাকে হাজার হাজার লোক অ্যাকচুয়ালি ভগবান মানে, ইটস ফ্যাক্ট। আই হ্যাভ সিন দ্যাট ইন ভেরিয়াস জিমস, হুইচ এভার জিম ইউ গো, এনিথিং টু ডু উইথ হেলথ, বডি বিল্ডিং, কোনো না কোনোভাবে তুমি সেই মানুষটাকে চেনো, কোনো না কোনো সময় তুমি সেই মানুষটাকে একটা ভালো অ্যাডভাইস দিয়েছো, কোনোভাবে তুমি তাকে ইন্সপায়ার করেছো, তাই সে কোনো ইউথ ক্লাসিকে গিয়ে মেডেল নিয়ে আসছে। ঠিক আছে, এবার আমি ওই জন্য তোমায় ইন্টারাপ্ট করলাম যে তোমার এই মুভমেন্টটা, যেটা মানুষ আমার মনে হয় অনেক বেশি লোক অ্যাকসেপ্ট করেছে, তাই উল্টো দিকের লোকেদের একটু চিন্তা হয়ে গেছে। এখানে তো সরাসরি কমার্শিয়াল একটা পার্ট রয়েছে না। আন্ডারগ্রাউন্ড ল্যাবে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, ধরুন 500 টাকার একটা প্রোডাক্ট তুমি 5000 টাকায় বিক্রি করছো, এটা বিশাল বড় অ্যামাউন্টের তোমার লস হচ্ছে। তুমি কেন করবে না? আমার মৃত্যু অবধি হতে পারে, থ্রেট আছে। হ্যাঁ, বিশাল বড় একটা নেক্সাস কাজ করে এর পেছনে। তো আমি দেখলাম ভাই আমার কোনটা ভালো লাগছে। অ্যাকচুয়াল বডি বিল্ডিং আমরা যেভাবে শুরু করেছিলাম তার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক ছিল, সেটা কেন থাকবে না? সেই কাজটা কে করবে? সেই কলটা নেবে কে? আমি যদি মনে করি ও নেবে, সে নেবে, ও নেবে কি সে নেবে, তার থেকে নিজের নেওয়াটা নিজে শ্রেয় মনে করলাম। কারণ এটা তো ভীষণ চ্যালেঞ্জিং। তাহলে তো লোক তো তারা তো এটাও বলতে পারে যে ভাই তুমি মিস্টার অলিম্পিয়াড দেখো, সবাই তো নিচ্ছে, রনি কোলম্যান নিয়েছে, জে কাটলার নিয়েছে, আর্নল্ড, সবাই নিয়েছে, ওরা তো প্র্যাকটিক্যালি গডস অফ বডি বিল্ডিং, তারা নিয়েছে। তো তখন আমাকে এটা একজন বলছিল একদিন, আমি তখন ওকে বললাম যে এখন রনি কোলম্যান হাঁটতে পারে না, কান্ট ওয়াক।
হি কান্ট ওয়াক। আমি এখানে নাই, আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি, ইটস এ ভেরি টাফ। কারণ আমাদের দেশে মানুষের মানে আমাদের দেশ বলো বা আমরা ডেভেলপিং কান্ট্রির মধ্যে ঢুকেছি। Right. ডেভেলপড কান্ট্রি যেগুলো, যাদের তুমি নাম বলে রনি গোলম্যান, ইউএসএ, ও কিন্তু ডেভেলপড কান্ট্রি থেকে বিলং করে। আর্নল্ড শোয়ার্জনেগারও তাই। সেই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন বা পলিসি মেকাররা এই জায়গাগুলোকে ছেড়ে রেখেছে। কোনো স্ট্রিক্ট ল ওখানে নেই যে ডোপ তুমি করেছো তার জন্য যে স্ট্রিক্ট কিছু ব্যবস্থা থাকবে সেটা কিন্তু নেই। সেক্ষেত্রে আমার দেশের কি হবে? আমার দেশের অবস্থা ডেভেলপ নেশনেই নেই। আমি বলি তোমাকে, আমার দেশের যারা পলিসি মেকার তাদের এই অ্যাওয়ারনেসই নেই এবং থাকাটা স্বাভাবিক নয়। কারণ আমাদের দেশের প্রায়োরিটির লিস্ট হিসাবে যদি আমি বিচার করি, এটা প্রায়োরিটি লিস্টের অনেক নিচের দিকে থাকবে। কারণ এখানে অনেক সিরিয়াস ইস্যুস আছে, লোক না খেয়ে মারা যাচ্ছে। ওটা সলভ করবে, ওখানে বেশি অ্যাটেনশন দেবে না এখানে অ্যাটেনশন দেবে। এখানে যাতে অ্যাটেনশন দিতে পারা যায় পরবর্তী সময়ে, তার জন্য আমাদের মতো লোককে আরও বেশি করে সামনে এগিয়ে আসতে হবে। এই রেসপন্সিবিলিটি আমাকে কেউ দেয়নি। তুমি ভালো করে হিসাব করে দেখবে, আমি করতেই পারতাম এনহান্স বডি বিল্ডিংয়ের কোচিং করিয়ে এত টাকা অ্যামাউন্ট, এত টাকা পয়সা রোজগার করে আমি প্লাস তোমার তো সেই পরিচিতিটাও আছে। মানে এখন যদি তুমি বলো যে আমি এনহান্স বডি বিল্ডিং এর কোর্স নতুন করে শুরু করছি বা হোয়াটএভার, তোমার তো এক্ষুনি 500 লোক এনরোলমেন্ট করতে চলে আসবে। তোমাকে আমি আরেকটা জিনিস বলি, তুমি নোটিস করে থাকবে, আমি না যখন এনহান্স বডি বিল্ডিংয়ের কোচিং করিয়েছি তখনও আমি বেশি লোককে বন্ধ করিয়েছি। বন্ধ কর, ফ্যামিলি, আমার গিল্ড সবসময় একটা ফিল কাজ হতো। এই জন্য তুমি খেয়াল করবে 2024 1 জানুয়ারির আগে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ছিল 0। আমার লাস্ট পোস্ট ছিল 2014-এ। জানি বিকজ আমার কোথাও না কোথাও ফিল হচ্ছিল, কিন্তু কারেজ লাগে। আমার কারেজ কম, মানে সেই সময় হয়তো ডেফিসিয়েন্সি ছিল কারেজের। ফাইনালি কারেজ দেখাতে পেরেছি নিজের সঙ্গে, এবং মুভমেন্ট শুরু করার পর ভীষণ ভালো রেসপন্স। এখন তো মুভমেন্ট চলছে একদম, মানে এত পজিটিভ রেসপন্স মানুষের মধ্যে স্প্রেড হচ্ছে। ন্যাচারাল বডি বিল্ডিং ইজ হেলদি বডি বিল্ডিং। তো এখন এখনো কি অপোজিশন পাচ্ছ? অ্যাকচুয়ালি অপোজিশন তো থাকবেই। মাঝখানে তো প্রচুর বেড়ে গেছিল, এখন কি সেটা একটু কমেছে? দেখো, অপোজিশন যারা মানে অপোজ করছে আমাকে, তাদের তো ক্লান্তি এসে যাবে। কারণ ওরা তাদের জন্য তুমি একটা মেসেজ দাও। আমি বলছি, ওরা একটা ফেক আইডিওলজির উপর কাজ করছে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করছে। ওর তো এটা নিয়ে ক্লান্তি আসবে, কারণ ওটা ফেক, ভুল, ওটা মিথ্যে রটনা করানো হচ্ছে। মিথ্যে দিয়ে বেশিক্ষণ তুমি চলতে পারবে না তো। আর সাধারণ মানুষ, বিকজ অফ আমরা আগেই বলছিলাম না, সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার মিডিয়া, এই তথ্যগুলো পরিষ্কার, মানুষ রিসার্চ করে দেখে যে এটা কোনটা ঠিক কোনটা ভুল। না হলে যেভাবে আমাকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, আমার তো গায়েব হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি তো আরও বেশি অনেস্টির সাথে আরও বেশি পাওয়ারফুলভাবে, কারণ কি সেই সময় লাস্ট 1 বছর আগে যেটা কন্টিনিউয়াস সোশ্যাল মিডিয়াতে যেটা তোমাকে ব্যাশিং করা হয়েছিল, ফ্যামিলি টেনে কথাবার্তা, মানে যা হয়েছিল আমরা সবাই দেখেছি। বিকজ আমি তোমাকে অনেকদিন ধরেই ফলো করে আমি এগুলো দেখছিলাম। প্লাস অন্যান্য তোমার যারা অন্য দাদারা আছে যারা তোমায় সাপোর্ট করে, তারাও যখন তোমার হয়ে কথা বলছিল, ঠিক আছে। সো একটা জিনিস আমি বুঝলাম, এই পুরো জিনিস ফিয়াসকোটা হয় না আমার এগেইনস্টে। তোমার হয়েও কিছু লোক আমার হয়েও করেছে, আমার এগেইনস্টেও গেছে। তোমার হয়েও ধরো আমার আশেপাশে প্রচুর লোকজন ছিল একটা সময়, তারা হঠাৎ করে দেখলাম আমার এগেইনস্টে চলে গেল। মানে আমি পিইডির এগেইনস্টে যখন ওপেন প্রোটেস্ট করতে শুরু করলাম, এটা ঠিক না, এটা ভুল, তখন দেখলাম অনেক লোক আমার আশপাশ থেকে সরে চলে গেল। এবং আমার যে লোকগুলো আমাকে নিয়ে টানাটানি করছিল, মানে আমাকে খারাপ দেখানোর চেষ্টা করছিল, তাদের সঙ্গে গিয়েও জয়েন বেড়ে গেল। বাট আমার ওই যে বললাম যে একটা কারেজ লাগবে। তোমার তো দেখো, আমি 40+, 42+, তো আমি এখন যদি আমার ভেতরকার আওয়াজ শুনে না কাজ করি, কবে করব? আমি করবোটা কি? আমি নিজের পারপাস সলভ করে বাড়ি
বাচ্চা, বিয়ে করে মরে যাবো। লাইফের পারপাস পারপাস থাকা উচিত না। পারপাস ছাড়া লাইফ তো মানে বোগাস। পারপাসটা রিকোয়ারমেন্ট। দিস ইজ মাই পারপাস, স্প্রেড অ্যাওয়ারনেস অন ফিটনেস, ওয়েলনেস, আর ইউথকে ড্রাগ ডোপ থেকে দূরে রাখা, বাঁচানো, অ্যাওয়ারনেস স্প্রেড করা। তো এবারে আমি একটু লাইট হার্টেড টপিকে আসছি। লাইট হার্টই ছিল, লাইট হার্টেড টপিকে আসছি। এবার আমি এক একটা করে তোমাকে কথা জিজ্ঞেস করব, তুমি ওটা বলবে ওটা মিথ না সত্যি। ঠিক আছে, যদি পসিবল হয় একবারে বলবো, নাহলে বলবো না। না মিথ না সত্যি তুমি বলবে, ঠিক আছে? এটা ইজ রিলেটেড টু ফিটনেস, ঠিক আছে? অনেক লোককে আমরা শুনি যে কেউ বলে ফ্যাট লস আর ওয়েট লস দুটোই নাকি সেম। মিথ না ট্রু? মিথ না সত্যি কথা? ওয়েট লস আর ফ্যাট লস কি এক জিনিস না, আলাদা জিনিস। দ্যাট মিনস মিথ, এটা লোকজন। সেকেন্ড কোয়েশ্চেন, আমাদের শরীরে তুমি যদি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দাও, ঠিক আছে, বন্ধ করলে শরীর তোমার ফ্যাট ডিপোজিটসে ট্যাপ ইন করে তোমার সার্ভাইভাল ইনস্টিংক্টে নিয়ে চলে যাবে, এই ব্যাপারটা মিথ না? মিথ। আচ্ছা, ইজ দেয়ার এনিথিং কল্ড দ্য পারফেক্ট ব্যালেন্স ডায়েট? মিথ না ফলস? মিথ। কার্ডিও is more effective, generally বলছি, cardio is more effective than weight training. Myth না false? Effective in terms of losing weight or losing fat. Cardio এটাকে আমাকে না একটু এক্সপ্লেন করতে হবে। করো। শুধু কার্ডিও করলে একজন ওভারওয়েট তার হেলথকে ড্যামেজ করার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। ওকে, তুমি শুধু কার্ডিও করছো, লিফট করছো না। লিফট মানে বডি ওয়েট লিফটও হতে পারে। তুমি স্কোয়াট মারছো, ইটস মিনস ইউ আর লিফটিং ইউর বডি। তুমি পুল আপস করছো, এটাও কিন্তু লিফটিং। পুশ আপস করছো, দ্যাট ইজ অলসো লিফটিং। তুমি শুধু কার্ডিও করছো, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ট্রেডমিলে জগ করছো, দৌড়াচ্ছ, তুমি 20 কেজি ওভারওয়েট। তোমার বডির যে এক্সট্রা ওজন ক্যারি করছে তোমার জয়েন্টসগুলো করছে, তো তোমার জয়েন্টসগুলো ওখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওকে, তুমি ওয়েট ট্রেনিং করেও ফ্যাট লস করতে পারো। ওকে, বাট ওয়েট ট্রেনিংটা একটু বেশি টেকনিক্যাল না? মানে দৌড়ানো আর ক্রস ট্রেনার তো সিম্পল, মানে ইউ ডোন্ট নিড এনি গাইডেন্স রিগার্ডিং দ্যাট। ইনক্লাইন তুমি স্টেয়ার মাস্টার বা ইনক্লাইন তুমি দৌড়াদৌড়ি করছো, বাট ওয়েট ট্রেনিংটা কোনটা করবে, সেটার ফর্মটা কি? যতটা টেকনিক তুমি ট্রেডমিল অপারেট করতে লাগে, হ্যাঁ, বেসিক ওয়েট ট্রেনিং অতটাই টেকনিক লাগে। ওকে, আমরা না বেসিক মুভমেন্ট থেকে দূরে চলে গেছি। বেসিক যে মুভমেন্ট আমাদের বডির, আমাদের আজ থেকে 50 বছর আগে সবাই ইন্ডিয়ান টয়লেট ইউজ করতাম, ঠিক আছে? ওটা কিন্তু এখন সবাই বলছে বেশি সাইন্টিফিক। ইউরোপেও বলছে এটা বেশি সাইন্টিফিক, বেশি প্র্যাকটিক্যাল। তো আমরা এরকম মুভমেন্টগুলো থেকে দূরে চলে এসেছি। আমাদের খাওয়া, আমাদের বেসিক যে মুভমেন্টগুলো ছিল, সেই মুভমেন্টগুলো স্কোপ কমে গেছে। কাজেই আমি একটা ট্রেডমিল ইনস্টল করলাম, বা মানে পার্সোনাল ইনস্টল করলাম, ওর ম্যানুয়াল পড়লাম, ওর স্পিড কম বেশি, ওর প্রোগ্রাম এখানে যতটুকু সময় লাগছে, তুমি ফ্রি স্কোয়াটস, পুশ আপস, ইনভার্টেড রো বা স্মিথ মেশিন পুল আপস, এই যে 3-4টি মুভমেন্ট, এর থেকেও সোজা। আর ওটা কি ওয়েট লসটা এটার থেকে ফাস্ট করবে না একই টাইমে করবে? আমি বলবো একটু কার্ডিও করো, একটু ওয়েট ট্রেনিং করো, কম্বাইন করো। যে কোনো জায়গায় পসিবল, তোমার বাড়িতেও পসিবল, জিমেও পসিবল। বাট আমাদের প্রত্যেকের ইন্টেনশন থাকে তাড়াতাড়ি করব, এতদিন করিসনি কেন? কারেক্ট।
চুজ করতে হবে তুমি হেলদি লাইফস্টাইল চুজ করবে কি আনহেলদি লাইফস্টাইল চুজ করবে। এত কেজি ওয়েট লস বা ফ্যাট লস, এত কেজি মাসেল গেইন বা গেইন, এগুলো চুজ করার থেকেও আমাকে আগে চুজ করতে হবে হেলদি লাইফস্টাইল আনহেলদি লাইফস্টাইল। আমরা প্রত্যেকে না শয়তান, আমরা জানি কোনটা হেলদি কোনটা আনহেলদি। বলছে আমার সুইট ক্রেভিং হচ্ছে রাতের বেলায়, পটাশ করে মিষ্টি খেয়ে নিলাম একটা, আমি কিন্তু জানি এটা শয়তানি করলাম আমি আমার সাথে। কাকে ব্লেম দেবে তুমি? তুমি তো ফিলে আমি তো তাই। হ্যাঁ ঠিক, কারেক্ট কারেক্ট। আচ্ছা, ফাইনাল কোয়েশ্চেন, মিথের ব্যাপারটা ফাইনাল কোয়েশ্চেনে আসছি। এটা কি জিম সব মানে রিকাভারি ডেটা সত্যি বডির জন্য দরকার, মিথ না সত্যি কথা, মিথ্যে কথা? দরকার, রাইট। রিকাভারি ইজ নিডেড। হ্যাঁ, রিকাভারি ইজ, তোমার রেস্ট নিতেই হবে। আচ্ছা, মানে 6 days জিম করছো, 1 day you have to take না rest। ওটা ডিপেন্ড করবে তোমার কন্ডিশন, তোমার গোল, অনেক কিছুর উপর বেস করবে। ইন জেনারেল তুমি যদি তাড়াতাড়ি ফ্যাট লস করবে বলে হ্যাঁ তুমি সপ্তাহে 7 দিনই ওয়ার্কআউট করো, একদিনে রিকভার করতে বডিকে দিচ্ছ না, এটা রং প্রসেস। ওকে। হ্যাঁ, অনেক ডাক্তাররা রিসেন্টলি আমি দেখেছি, কিছুদিন আগে আমার একজন রিলেটিভ ডাক্তার দেখাতে গেছিলো, তো ওনার কোমরে একটা প্রবলেম আছে, মানে অনেক বয়স হয়ে গেছে, তার কোমরে একটা প্রবলেম আছে। তো উনি মোটামুটি ফিট বাট একটু ওভারওয়েট, মানে ডাক্তার চাইছে যে একটু 2-3 মাসের মধ্যে ওজনটা কমাতে, নাহলে কোমরের জায়গাটা অপারেশন করতে হবে। যদি ওজন কমে যায় তাহলে আর অপারেশনটা করতে হবে না। তো ডাক্তার ওনাকে ফ্যাট বার্নারের ট্যাবলেট দিল, ফ্যাট বার্নিং একটা ট্যাবলেট দিল। তো সে যেহেতু ডাক্তার দিয়েছে খাচ্ছে, এবং প্রচুর ইউরিন পাস হচ্ছে, যেরকম যা যা হয়। তো তারপরে উইদিন 2 months মতন ওষুধটা খেয়েছে, কেজি 8 ওজন কমে গেছে 2 months। আর তার সাথে খাওয়াটাও কন্ট্রোল করেছিল। তারপরে ডাক্তার বললো এখন আপনি ওষুধটা বন্ধ করে দিন, আর ওষুধটা খাওয়ার দরকার নেই, বিকজ যেটা টার্গেট ছিল উই হ্যাভ অ্যাচিভড, অপারেশন করতে হবে না, আপনার কোমর মোটামুটি এখন ঠিক আছে, আপনি কিন্তু ওষুধটা বন্ধ করে দেবেন। উনি আবার যেহেতু উনি রোগা হচ্ছেন, ওজন কমছে, কন্টিনিউ। কিছুদিন আগেই ওনাকে অ্যাডমিট করতে হয়েছে, হার্ট কোনোভাবে অ্যাফেক্টেড হয়ে গেছে। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটা, যে এখন অনেক ডাক্তাররাও ফ্যাট বার্নার্স প্রেসক্রাইব করছে, বা ওসিভি মোরিঙ্গা না কী সব বেরিয়েছে, ওসব খেলে নাকি ওজন ফোজন কমে যাচ্ছে, অনেক কিছু শুনছি আমরা। এগুলোর কতটা অথেন্টিসিটি আছে? বিকজ তুমি সারাক্ষণ এগুলো নিয়ে ডিল করছো। হোয়াট ইজ দি অথেন্টিসিটি বিহাইন্ড ইট? আজকে দেখো, আমি যদি আজকে সারা পৃথিবী সার্জারি যে জায়গায় পৌঁছে গেছে দাদা, আমি যদি আজকে সাউথ কোরিয়া যাই, আর আমি যদি বেশি না ইন্ডিয়ান কারেন্সি 5-7 লাখ টাকা যদি খরচা করি, আফটার 3 months when I will come back, you will not be able to recognize me. মানে আমার বডিও সেরকম হয়ে যাবে, ফ্যাট কিছুই থাকবে না, তো সব খুলে বার করে সুন্দর করে সাজিয়ে কোমরটলি বানিয়ে পাঠিয়ে দেবে। তো এবারে এই জিনিসটা আজকের ডেটে কতটা সেফ? কারণ কি, আজকে দেখো অ্যাক্টাররা দিনের পর দিন জল খাচ্ছে না, সিনের আগে পাম্প মারছে, যেগুলো আমরা দেখে এসেছি শুটিংয়ে। এগুলো কতটা সেফ, কতটা অথেন্টিক, মানে এটা লং টার্মে কি এটা সাস্টেন করা যায় বা কি, এটা আমি জানতে চাই। দেখো, এটা একটা অনেক বড় বিষয় নিয়ে তুমি বললে, আমি আমার ভিউগুলো বলছি, আমি যেগুলো জেনেছি, যেগুলো শিখেছি, সেগুলো তোমাকে বলছি। আমি ফ্যাট বার্নার বলে মানে পার্টিকুলার কিছু হয় না। ফ্যাট বার্নার যেটা তুমি খাবে আর তোমার চর্বিগুলো গলে যাবে, এরকম কিছু হয় না। বেসিক্যালি 2 ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয়। একটা হচ্ছে তোমার খিদে কমিয়ে দেবে খেলে, একটা হচ্ছে তোমার মেটাবলিক রেটটাকে বাড়িয়ে দেবে। ধরো না, তোমার 2000 ক্যালোরি দরকার আছে বডিতে, তুমি যদি কিছু না করো তাও তোমার 2000 ক্যালোরি দরকার, সাপোজ এক্সাম্পল। তুমি ওটা খেলে হয়তো তোমার রিকোয়ারমেন্টটা 2100 ক্যালোরিতে কনভার্ট হতে পারে।
তার সঙ্গে এটা কিন্তু আর্টিফিশিয়ালি করাচ্ছ তুমি কিছু খেয়ে, তার সঙ্গে তুমি যদি খাবার কমিয়ে দাও তাহলে যে এক্সট্রা রিকোয়ারমেন্ট ওটা তোমার বডি স্টোরেজ ফ্যাট থেকে নেবে। ঠিক আছে, এই দুটো বিষয়ই আমি স্বাভাবিকভাবে করতে পারি। কি করে? আমি যদি প্রপার ট্রেনিং করি, আমি যদি আমার বডিকে ঠিকঠাক মতো ন্যারিশ করি থ্রু প্রপার ফুড, ক্যালোরি মেনটেন করে, আমার বডি মেটাবলিক রেট বাড়াবে। কিছু খাবার আছে স্লো ডাইজেশন হয়, অনেক টাফ টু ডাইজেস্ট বাট নিউট্রিশাস, আমি চুজ করে সেই খাবার আমার মিলে অ্যাড করব। ঠিক আছে, তাহলে যে কাজটা আমার ওষুধ খেয়ে হচ্ছিল সেই কাজটা আমি ন্যাচারালি করলাম, টাইম দিয়ে, টেকনিক দিয়ে। তো আমি এগুলোর সবসময় সাপোর্ট করি না, কোনো কোনো ক্ষেত্রে করতে হয়। ধরো তুমি ফিল্ম লাইনে আছো, তোমার একটা শ্যুট আছে 3 মাসের মাথায়, বেয়ার বডি শ্যুট আছে, সেক্ষেত্রে অনেক সেফটি প্রোটোকল মেনে, সেফটি প্রোটোকল মানে আমি তোমাকে কেমিক্যালি কিছু ইউজ করাবো না, বাট আমি তোমাকে একটা এরকম ডায়েট প্ল্যান দিতে পারি যে ডায়েট প্ল্যানটায় তোমার ডিহাইড্রেট দেখাতে পারে, বডিটা ড্রাই দেখাতে পারে, ডিহাইড্রেট দেখাতে পারে। ঠিক আছে, তো সেই জন্য খুব সিরিয়াস কিছু গোল না থাকলে, শুধু কারোর ধরো একটা সিরিয়াস কোনো গোল আছে ভাই 3 মাসের মধ্যে আমাকে 20 কেজি কমাতে হবে, আমি অফ দ্যাট তোমাকে বললাম যে সিম্পল, তোমাকে বলছি তুমি আমার দর্শকের জন্য একটা সিম্পল লেম্যানকে বোঝাও। 1 মে থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে একটা মানুষকে 20 কেজি কমাতে হবে। ঠিক আছে, সে ওভারওয়েট, সে কত কেজি ওভারওয়েট? 35 কেজিস overweight. He has to reduce 20 kgs or some health care কিছু হতে পারে, বা যাই হোক তাকে কমাতে হবে। তার একটা টার্গেট ওরিয়েন্টেড যে ভাই আমি 100 দিনে আমাকে 20 কেজি কমাতে হবে। তো সেই মানুষটার তুমি উইদাউট গিভিং অ্যাওয়ে এনি সিক্রেটস, আমি সব কিছু তোমায় বলতে বলবো না, একটা মোটামুটি তুমি একটা জিনিস বলো যে এই জিনিসটা যদি কোনো মানুষ করে তাহলে হেলথ ওয়াইজ কিছু না হয়েও সে 20 কেজি না হোক 15 কেজি কমে যাবে। ওই ক্যালোরি কাউন্ট করতে হবে, নিউট্রিশনকে ফলো রেখে। তোমার সাপোজ ধরে নাও তোমার বডিতে একটা সার্টেন অ্যামাউন্টের ক্যালসিয়াম লাগে, আমি তো এক্সাম্পল দিচ্ছি, ধরো 1000 mg ক্যালসিয়াম তোমার বডিতে লাগবে, তুমি যে ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে আছো। তুমি ওজন কমাতে গিয়ে তোমার বডির ক্যালসিয়াম কনজামশন হচ্ছে 300 mg, তা 700 mg ডেফিসিয়েন্সি হচ্ছে প্রত্যেক দিন। 3 মাস ধরে ডেফিসিয়েন্সি হলে তোমার ড্যামেজ হতে পারে, এই ড্যামেজগুলো হবেই। কাজেই তোমাকে চুজ করতে হবে প্রায়োরিটি। ঠিক আছে, তোমাকে এক্সপার্টের কাছে যেতে হবে। আমি বলতে কি চাই যে ওই প্রায়োরিটাই তুমি বলো যে ভাই 3 মাসে বা 100 দিনে 20 কেজি কীভাবে কমবে। ইন জেনারেল তোমাকে বলে দিচ্ছি, খুব ইজি। ওনার এখন প্রচুর অ্যাপ বেরিয়ে গেছে, অ্যাপেতে ওনার ডেটা পুট করতে হবে, এবার ওখানে ওনার গোল সেট করে দিতে হবে, ওনাকে সমস্ত কিছু ডিটেলস দিয়ে যাবে। এর থেকে ইন জেনারেল শর্টকাট কিছু হয় না, ঠিক আছে, খুব ইজি, প্রচুর অ্যাপ আছে। ঠিক আছে, এটা অনেকটা সেফ। তবে মানুষের কি আছে না, মানুষের ওই লোভ। ধরো আমাদেরকে গাইড করছে যে 1 কেজি বডি ওয়েট পার উইক, কারোর যদি 20 কেজি ওভারওয়েট থাকে, সে 1 থেকে 1.5 কেজি বডি ওয়েট যদি পার উইক কম করে, তাহলে তার বডিতে আর যে ড্যামেজ হওয়ার চান্সেসগুলো ছিল সেগুলো হবে না। পার উইক সে যদি 1-2 কেজি, মানে রিয়েলিস্টিক, হ্যাঁ, এবং তার ওইটা কন্টিনিউ সে করতে পারবে, সাস্টেন করতে পারবে। তুমি তোমার 3 মাস পরে একটা শ্যুট আছে বলে তুমি একবেলা খাচ্ছ, কতদিন করবে? শুটিং হয়ে গেলে তারপরে তো তুমি আবার আগের থেকে বেশি মোটা হয়ে যাবে, তোমার ক্রেভিং হবে। প্র্যাকটিক্যাল নয় এটা। ঠিক আছে, কারণ এই ধরনের ব্যাপারগুলো যারা করেন তাদেরকে আর একটু আগে থেকে প্রিপেয়ার শুরু করতে হবে। শর্টকাটে কিছু নেই, আমার কাছে তো নেই, শর্টকাট তো কিছু আমার কাছে নেই, আমার কাছে টাইম লাগে।
কারণ তোমার কন্টিনিউ পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, এই করতে গেলে পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। ধরো না তুমি এই ক্যালসিয়াম দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে বোন ডেন্সিটি কমবে, ঠিক আছে? তুমি একটা কিছু মুভ করতে গেলে তোমার যেটাতে হয়তো ফ্র্যাকচারটা হতো না, তোমার ফ্র্যাকচার হতে পারে। এবং যদি ফ্র্যাকচারটা বিশেষ কোনো বোনে হয় যেখানে রিকভারি খুব কম হয়, তো ডিস্কে কোনো প্রবলেম হতে পারে। অ্যাকচুয়ালি আমি যেটা আমি ওটা ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম। আর তোমার ধরো যে হেলথ আর ডায়েট ওরিয়েন্টেড যে পুরো সাবজেক্টটা, ওইটার জন্য আমি একটা সেপারেট পুরো এপিসোড তোমার সাথে করতে চাই। ওকে, সেটা তুমি একটা ডেট দাও, এটা একটা মাস্টার ক্লাস হিসেবে আমি করতে চাই। বিকজ সবার কাছে ডায়েটটা হচ্ছে একটা প্রচন্ড কনফিউজিং একটা ব্যাপার। কনফিউজিং তো তুমি কেঁদে দেবে মানুষ, ঠিক আছে? সো ইটস আ ভেরি কনফিউজিং ব্যাপার। যেহেতু তুমি বিকজ আমি চাই যে আমার যারা দর্শকরা আছে তারা অ্যাটলিস্ট ওই এডুকেশনটা পাক, নট রিভিলিং অল সিক্রেটস, অ্যাটলিস্ট ওই একটা জেনারেল এডুকেশন পাক যে ভাই এইটা খেও না, এটা খাও, এটা তোমার পকেট হার্ট করবে না, তোমার পকেট হার্ট না করে, জিনিসপত্রের যে দাম বেড়েছে, তোমার পকেট হার্ট না করে তুমি যদি এটা করো তাহলে তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে। মানে তোমাকে হসপিটালকে টাকা দিতে হবে না। বিকজ এখন কম বয়সী লোকেদেরই বেশি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে মদ ফদ নিয়ে, যেটা হচ্ছে। তো ওইটার জন্যে আমি অন এয়ারই বলছি দ্যাট আই ওয়ান্ট টু মানে অ্যাবসলিউটলি হ্যাভ আ এপিসোড রিগার্ডিং দ্যাট, ঠিক আছে? আর আজকের এপিসোডটা টু গুড, মানে আমি কতগুলো পয়েন্ট বলে দিই। আমাদের খুব বেশি ইনফ্লুয়েন্স হওয়ার দরকার নেই। আমাদের ঠিক দুটো জেনারেশন আগে, মানে আমাদের দাদুদের যে ফুড হ্যাবিট ছিল, যে লাইফস্টাইল তারা ফলো করে এসছেন, ওর 50% যদি আমরা ফলো করতে পারি, আমরা অনেক বেশি নিরোগ থাকবো, সুস্থ থাকবো, আর অনেক বেশি শান্তিতে থাকবো। তোমার কাছে এখন ব্রেকফাস্টের 40টা অপশন, তোমাকে চুজ করতে হবে লোকাল কোনটা, দাদু কোনটা খেতেন, এক্সাম্পল এটা দিচ্ছি। তোমার কাছে এখন এই যে আমরা কফি খেলাম, এরকম চা কফি এরকম 40টা অপশন আছে, কোল্ড ড্রিঙ্কস, যেটা 30 বছর আগে একটাও ছিল না। তো যত অপশন এসছে, যত শর্টকাটে ফুড এসছে, এই নিলাম খুললাম খেয়ে নিলাম, তত কমপ্লিকেশন বেশি এসছে। কারেক্ট, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা খুব বেশি করে লোকের মাথায় ঢোকা উচিত এবং প্রমোশন করা উচিত এই বিষয়টা, যে আমাদের লোকাল ফুড, যে আমাদেরকে নেচার যেগুলো দিয়েছে, আমাদের আশেপাশে পাওয়া যায়, সেগুলো খেয়ে আমরা বেশি ভালো সুস্থ থাকবো। আমাকে পাবলিসিটি, প্রমোশন, মার্কেটিংয়ের চক্করে পড়ে আমাকে এখানে বসে একটা দামি ফল খেতে হবে যেটা এখানকার নয়, নট নেসেসারি, যে ওটা আমাকে খেতেই হবে, এটা খুব বেশি করে প্রমোট করা। এটা একটা দারুণ কথা অজয়দা বললো, সেটা নিয়ে we are ending this episode and we will come back very soon for the next episode regarding diet. and ডায়েটটা আমি নিজেও খুব ইন্টারেস্টেড, তাই জন্য আমি ডায়েটটা ঢুকতে চাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কামিং অজয়দা, গ্রেট এপিসোড, আজকে অনেকগুলো জিনিস কভার হলো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।